মেঘনা নদীর পাড়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি গ্রাম, উজানপুর আর কুসুমপুর। উজানপুর এই গ্রামটা তুলনামূলক অনেক বেশি উঁচু। বন্যা এলেও উজানপুরে পানি ওঠে না, কিন্তু কুসুমপুর একেবারে নদীর পাশে হওয়ায় সামান্য পানি হলেও কুসুমপুর তলিয়ে যায়। গত বছর বর্ষায় কুসুমপুরের একটা অংশ তো একেবারেই তলিয়ে গিয়েছিল। হায় রে, গত বছরের এ সময়ে চারদিক পানিতে ভরে গিয়েছিল। যেদিকেই চাই শুধু পানি আর পানি। আমার সেই শখের ঘরটা, কাঠের জানালা সবই তো ডুবে গিয়েছিল। ঘরের কোণে রাখা ছিল বউয়ের হাতের পুরনো হাড়িটা, সেটাও তো আর রইল না। কে জানে এ বছর আবার কি হয়। এই তো বর্ষার প্রথম সপ্তাহে এলো, এখনই মাঠে পানি দাঁড়িয়ে গেছে। মানিক রে, মানিক, ঘরে আছিস? তা মানিক ঘরে নেই গো। পুরনো দিনগুলো মনে পড়তে ভাবলাম মানিকের সাথে একটু গল্প সল্প করলে মনটা ভালো হবে। হ কাকা, আছে তো। দুপুরে খেয়ে একটু বিছানায় পিঠ দিয়েছে। নিচের মাঠে অনেক ফসল আছে। বর্ষা চলে এসেছে, এক সপ্তাহ হলো। না জানি কখন বানের পানি চলে আসে, তাই ওটা আনতে যাবে ভাবছে। ভজন কাকা, কখন এলে? এক্ষুনি এলুম রে। কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ কাকা, যাচ্ছি। নদীর পাড়ে একেবারে তলানিতে ধান রয়েছে। তাড়াতাড়ি কেটে ঘরে তুলতে না পারলে ভেসে যাবে একেবারে। ধান তো উঠাতেই হবে রে বাবা। গত বছরের সেই বন্যা কারো ভুলে যাওয়ার কথা না। আমি তো নিজের চোখে দেখি কিভাবে আমার গোলার ধান ভেসে গিয়েছিল চোখের সামনে। হ কাকা, সে তো আর ভোলার মতো না। উঁচু গ্রামের লোকজন আমাদের এই বিপদ দেখে শুধু তাকিয়ে দেখছিল। বলছিল এইবার ভালো গোসল হবে তোমাদের। হাসির ভিডিও বানিয়ে ফেসবুকে দিল। মানুষ তো মানুষের বিপদ দেখলেই সাহায্য করে, কিন্তু ওরা আমাদের বিপদে প্রতিবারই মজা নেয়। এর একটা বিহিত আমাদের করতেই হবে। পাড়ার একটা 24 বছর বয়সী ছেলে সেখানে আসে। তার কাজ এই বর্ষার সময় সারা রাত জেগে থাকা, এবং কোন সময় বানের পানি গ্রামে ঢুকে পড়ে সে খবর সে মাইকিং করে সারা গ্রামে জানিয়ে দেয়। আরে মানিকদা, ভজন কাকা, তোমরা সবাই এখানে। তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। সৌম্য, তুই এসেছিস, ভালোই করেছিস। তবে আমি তো এখন বাইরে যাচ্ছি রে। আগামীকাল দুপুরের পর আমরা বটতলার মোড়ে একটা মিটিং ডাকবো রে। এই বর্ষায় 7 দিন হতে চলল। নদীর জল কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তাই এবার এমন কিছু করতে হবে যাতে আমাদের নিজেদের বিপদ নিজেরাই রুখতে পারি। এবার যদি আমরা নিজেরা না জাগি, কেউই আমাদের সাহায্য করবে না। এবার আমাদের সকলের একসাথে হয়ে কিছু একটা করতেই হবে। হ্যাঁ কাকা, উঁচু গ্রামের গ্রাম প্রধান হারান ইচ্ছা করেই আমাদের কাউকে বাঁচাতে দেয়নি। না হলে এই ঘুমন্ত মানুষের উপর বন্যা হয়ে যায় আর তারা একেবারে হাত গুটিয়ে বসে থাকে। রূপা, ভজন কাকার নাস্তা পানি দে, আর সাথে আমার কাস্তেটাও নিয়ে আয়। কই গো, তোমার হলো নাকি? এত দেরি করলে কি হয় বলো তো? আকাশটা কেমন গোমড়াচ্ছে, মনে হচ্ছে যখন তখন ঝেঁপে বৃষ্টি নামবে।
ভজন কাকা, আমি এখন যাই। যদি আজকেও ধান ঘরে তুলতে না পারি তাহলে এবছরও খালি পেটে থাকতে হবে গো। তাহলে কাল দেখা হচ্ছে, কেমন? ধান কেটে এনে উঠানে শুকাতে হবে, জো ছুটে গেলে আর ধরা যাবে না। এইবার যে শুনছি আগের থেকেও ভয়ানক বন্যা আইব, রূপ নাকি বদলাইতাছে। হ্যাঁ, আমি তাহলে যাই। উঁচু জমির গ্রাম প্রধান হারান একটু দুষ্ট প্রকৃতির লোক। সে তার চেলা দলবল নিয়ে আলোচনা করছিল। এই তো বর্ষা চলে এসেছে, নদীতেও পানি বাড়তে শুরু হয়েছে। এবার যদি বন্যা শুরু হয়, নিচু গ্রামের মানুষকে একটা কেউ খুঁজে পাওয়া যাবে না। শোন রে, তোদের সকলকে বলে রাখি, এই নিচু গ্রামের সকলে সারা জীবন আমাকে একটা অপদার্থ বলেছে। আমার বাবা নাকি একটা অপদার্থ জন্ম দিয়েছে। তাই এই নিচু গ্রামের মানুষ কেউ যেন উঁচু গ্রামের কোনো মানুষের সাহায্য না পায়। যদি কেউ সাহায্য করে তাহলে আমাদের উঁচু গ্রাম থেকে তার ঘর বাড়ি একেবারে ভেঙে দিয়ে উচ্ছেদ করে দেব। ঠিক আছে দাদা, আপনি যা বলবেন তাই হইব। গতকাল তো আমরা ওদের সাহায্য করতে পারিনি, ওরা একেবারে পানিতে ডুবে নাজেহাল। হারান, তুমি যা বলবে তাই হবে বাবা। তুমি তো আমাদের গ্রামের মাথা বাপু, আমাদের গ্রামের মাথা। আসুক না এবার সাহায্য চাইতে, যেটা আসবে সেটাকে একেবারে মাটির নিচে গেড়ে দেব। মাটির নিচে গেড়ে দেব। শোন মতি, গতি, তোরা দুজনে যাবি আর খোঁজ খবর নিয়ে আয়। জল কবে নাগাদ একদম গ্রাম ভেদ করে ঢুকে যাবে। আমাদেরও তো একটু প্রস্তুতি রাখতে হবে নাকি? আর গ্রামের বাইরের ঘেরটা এমন ভাবে দিবি নিচু গ্রামের কেউ যেন বন্যার সময় উপরে উঠে আসতে না পারে। ঠিক আছে গুরু, আপনি কোনো চিন্তাই করেন না। আরে মানিক নাকি, কই যাও এমন তাড়াহুড়ো করে? মাঠে ধান কাটতে যাই, সময় নেই কাকা। দেখেছেন তো আকাশটা কেমন। শুনেছি এইবার বন্যা এমনই আসবে যে তোমরা তো একেবারে ভেসে যাবে গো। তাড়াহুড়ো করলেই কি হবে? দেখো আবার তোমার কাস্তে যেন ডুবে না যায়। বিধাতা যাদের সহায় থাকে তাদের কাস্তে কেন, একটা মাথার চুলও ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। তোমরা আমাদের নিয়ে হাসাহাসি করো, আমরা বন্যায় ডুবে আহাজারি করি, কিন্তু এই বলে ভেবো না প্রত্যেকবারই একরকম হবে। বিধাতা চাইলে তোমাদেরও বিপদ আসতে পারে। প্রতিবার বন্যার পানি খেয়ে খেয়ে পেটটা মোটা করে ফেলেছ, আবার মনে এত জোর কোথায় পাও তোমরা কে জানে বাপু। দেখে নেবে, এবার বন্যা এলে তোদের কে বাঁচায় সেটা আমি দেখে নেব। ভজন কাকা, গতবারের মতো ভয়ানক বন্যা আমি আর দেখিনি। পানিতে তো সবই ভাসিয়ে নিয়ে গিয়েছিল। মানিক, সেবার আমার গোলার যত ধান ছিল সবই ভেসে গিয়েছিল। তোর চাচির শেষ স্মৃতিটুকু রাক্ষসী বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল। কাকা, শুধু গজব বললে হবে এটাকে? আমাদের কিছু একটা করতেই হবে। নিচু গ্রামের মানুষ এখন ভাসি ভাসি অবস্থা। গতবারের মতো এবার আর ভুল করা যাবে না। হ্যাঁ রে, আমরা যত বুদ্ধি করি না কেন, আমাদের গ্রাম তো একেবারে নিচুতে। কোনোভাবে আমাদের গ্রামকে বাঁচাতে পারবো না।
মানিকদা, ভজন কাকা, তোমরা আমার একখানা কথা শোনো। আমি বইয়ে পড়েছি বন্যার সময় কলা গাছের ভেলায় করে মানুষ ভেসে থাকে। তাই তো বলেছিলাম, এখন যদি আমরা ভেলার ওপর ছোট ছোট ঘর বানাই, নারকেল পাতার ছাউনি দেই, আর ভেলার নিচে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রাখি, তাহলে তো সেই ভেলাতেই ছোট ঘরে অনেক মানুষ আমরা ভেসে থাকতে পারবো গো। নদীর যে স্রোত, তাতে কি কলার ভেলা টিকবে? হা হা, সৌম্য ঠিক কথা বলেছে। কিছু তো রক্ষা হলেও হতে পারে এটা করলে, ডাকি। আরে সৌম্য, তুই তো ভালো বুদ্ধি করেছিস। এই বুদ্ধি করলেই আমাদের আর কারোর কাছেই সাহায্য চাইতে হবে না। অন্তত বৃদ্ধ শিশু, তাদেরকে আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারবো। এবছর আমাদের কেউই আর বানের জলে মরবে না। সৌম্য আমাগর গায়ের শিক্ষিত পোলা, সৌম্যর বুদ্ধি কিন্তু অসাধারণ। তাইলে আর দেরি কইরো না, তোমরা পাড়ার যুবক পোলা মাইয়া তাড়াতাড়ি ঘর বানানো শুরু কইরা দাও। নদীতে বানের জল ঢুকতে শুরু করছে কিন্তু। হা হা, এমনিতেই 1 সপ্তাহ পার হয়ে গেছে। মানিক বাড়িতে গিয়ে রূপারে বলবে, ঘরে যত শুকনো খাবার আছে যেন টিনের কৌটায় বেঁধে ফেলে, কেমন? গ্রামের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনেন। আমরা যতবারই বিপদে পড়েছি, কখনো উঁচু গ্রামের মানুষ আমাদের সাহায্য করতে আসেনি। তাই এবার নিজেদের সাহায্য নিজেদেরকেই করতে হবে। আপনাদের যাদের ঘরে শুকনো খাবার আছে, সবাই টিনের কৌটায় বেঁধে রাখবেন। বন্যা শুরু হলেই আমরা সেই শুকনো খাবার নিয়ে ভেলায় উঠে পড়ব। হা হা, সৌম্য ঠিক কইছে। হ্যাঁ কাকা, রতনদা, মানিকদা, মিষ্টি ভাবি, আমরা সকলে মিলে এই ভেলা বানানো শুরু করব, কেমন? যদি এরকম হয় তাইলে আমরা গ্রামের সবাই মিলে কিছু সাহায্য দেই, যেমন বাঁশ, দড়ি, শুকনা খাবার, ওষুধ, এইসব। খুব সুন্দর কথা বলেছ। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তাহলে আর কথা নয়, কাল থেকে আমরা সবাই মিলে কাজ শুরু করব ঘর বানানোর জন্য। আরেকটা কথা, ওদের ট্রেনিং দেওয়া দরকার। কিভাবে ভেলা বানাতে হয়, কিভাবে রশি বাঁধতে হয়। কাল তাহলে নদীর ঘাটে সবাই উপস্থিত থাকবে। আমি সবাইকে দেখাবো কিভাবে ভেলা বানাতে হয়, কেমন? আজ আমি কত খুশি হয়েছি তা তোদের বোঝাতে পারবো না রে মানিক। সেবার বন্যায় তোর চাচিকে হারিয়ে আমি একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম, কিন্তু তোদের পেয়ে আমি সেই আত্মবিশ্বাস আবার ফিরে পেয়েছি। কাকা, এখন গ্রামের সবাই শিক্ষিত হচ্ছে। আমাদের সৌম্যের মাথায় কিন্তু অনেক বুদ্ধি। প্রতিবার বন্যার সময় সৌম্য আমাদের যেভাবে সাহায্য করে, তাতে আমরাই নিচু গ্রাম হলেও অনেক পরিবর্তন হয়ে যাচ্ছি গো। এইবার তোমাদের অনেক খাটনি গেল। আরে সৌম্য, কয়টা ভেলার ঘর তৈরি করলি রে? প্রত্যেকটা বাড়ির জন্য একটা করে ভেলা তৈরি করেছি। কাকা, সাবধানে বাড়িতে চলে যাও। বৃষ্টি শুরু হয়ে গেল যে। আর অবশ্যই সজাগ থাকবে। শুনেছি আজ রাতেই নদীতে বড় জোয়ার আসতে পারে গো। হুজুর, দেখেন দেখেন, নিচু গ্রামবাসীরা কলা গাছ কাইতে কি বানাইতাছে দেখেন। আরে মতি গতি, তোদের কি মনে হয় নিচু গ্রামবাসীরা ওই কলার ভেলা বানিয়ে এবারের বন্যা থেকে বাঁচতে পারবে? আগে হুজুর, দেখা তো মনে হইতাছে খেলার ঘর বানাইতাছে। যে ভয়ঙ্কর বন্যা হয়, তাতে ওই ঘর একেবারে ভাসাইয়া বঙ্গোপসাগরে নিয়ে ফেলাইব। বুঝলে হারান, আজ সন্ধ্যা নাগাতি মজা দেখতে পাবে গো। শুনেছি আজ সন্ধে
একেবারে নদীতে জোয়ার আসবে গো, 3-4 ফুট ওপরে উঠে যাবে সে পানি। তখনও নিচু গ্রামকে আর খুঁজে পাওয়া যাবে না। বৃষ্টি আরো প্রবল আকার ধারণ করে। ঘন ঘন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, টিনে চালে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। সর্বনাশ! এই বৃষ্টি তো অন্যরকম লাগছে। এবার বুঝি আর রক্ষা নেই, আর রক্ষা নেই এবার। এই বৃষ্টির মধ্যে কোথায় ছিলি শুনি? আমার তো ভয়ে হাত পা ঠান্ডাই হয়ে যাচ্ছে। বৃষ্টি তো একেবারে থামার নামই করছে না। এদিকে বাড়ির উঠানে পানি জমতে শুরু করেছে। বর্ষা দেখলে মনের মধ্যে কেমন ভয় ভয় কাজ করে। না জানি এবার আর কত মায়ের বুক খালি হবে। সম্মা, এইবার কি হইব রে? এইবার কি আমরা ভাইসা যাবো রে সম্মা? এত ভয় পাস কেন বলতো রতন? আমি তো প্রত্যেকবারই ভেসে যাই। আমি কি মরে গেছি? দেখলি না সেবার ঘুমের ভেতরে বানের পানিতে আমি ভেসে গিয়েছিলাম। এত চিন্তা করার কিছুই নেই, সবাই ভেলায় চলে যাবে। আরে সম্মা, ওই ভেলায় আমাগোর শেষ ভরসা রে। দেখ রতন, আমার হাতে বেশি সময় নেই। আমি পুরো গ্রামবাসীকে জানিয়ে দিয়ে আসি আমরা সবাই যেন ভেলায় চলে যাই। না হলে ঘুমের ঘরে কে কখন বানের জলে ভেসে যায় তা বলা কিন্তু মুশকিল। শোনেন শোনেন, নিচু গ্রামের সবাই শোনেন, নদীতে অনেক বড় জোয়ার চলে আসছে। আবার বৃষ্টি শুরু হয়েছে। যে যা পারেন শুকনো খাবার, পানি, ওষুধ সাথে করে ভেলায় নিয়ে চলেন। আর সময় নেই, বাঁধ ভাঙতে চলেছে। জীবন বাঁচান, দেরি করবেন না, দেরি করবেন না। বিশাল জোয়ারে গ্রামের প্রত্যেকটা ঘর বাড়ি ডুবে যেতে লাগলো। ভজন কাকা ঘরে আছেন? নদীর পানি ফুলে উঠেছে, চারদিকে বানের পানিতে একেবারে একাকার হয়ে গেছে। দেরি করলে আমরা কেউ আর রক্ষা পাবো না। ওরে, আমার কি ছুটি হবে না? আগে তুই সবাইকে বাঁচা। কাকা, কথা কম বলুন, চলুন চলুন, আমি আপনাকে নিয়ে যাই। চলুন চলুন। মানিকদা, সবাই ভেলায় উঠেছে তো? হ্যাঁ, এবার নিরাপদেই সকলকে আমি ভেলায় তুলেছি। জোয়ারের যে অবস্থা তাতে মনে হচ্ছে এবার উঁচু গ্রামও রক্ষা পাবে না। আমাদের এখনো কয়েকটা ভেলা বেঁচে আছে। যদি কিছু হয় আমরা উঁচু গ্রামকেও সাহায্য করব। মানিকদা, তোমার এই বড় মন দেখে আমার খুব ভালো লাগলো। সব সময় উঁচু গ্রামবাসীরা আমাদের বিপদে হাসি তামাশা করে, আর সেখানে তুমি কিনা আমাদের ভেলা দিয়ে ওদের বাঁচাতে চাইছো। সত্যি মানিকদা, তোমার মতো মানুষ হয় না মানিকদা। আরে মিনু, এবার কি নদীর জোয়ার আমাদের উঁচু গ্রামকেও ভাসিয়ে নিয়ে যাবে নাকি রে? আমার তো ভয়ে একেবারে গা ঠান্ডা হয়ে আসছে। সত্যি যদি জোয়ারের পানি এবার আমাদের গ্রামেও ঢোকে, আমরা তো সকলেই মারা পড়ব। হুজুর, শুনছেন নাকি? নিচু গ্রাম তো একেবারে ডুইবে গেছে। নিচু গ্রামের সবাই ভেলার উপরে ভাইসে আছে। ওইখানে শেষ নয় হুজুর, এইবার মনে হয় আমরাও রক্ষা পাইমু না। নদীর যে বড় বাঁধা ছিল সেইটাও এইবার ভাঙা গেছে। বলিস কি রে? এখন উপায় কি রে এবার?
আর দেরি করিস না হারান, মানুষের সাথে জীবনে খুব অন্যায় করেছিস। তাড়াতাড়ি তাদের কাছে ক্ষমা চেয়ে পাপের প্রায়শ্চিত্ত কর, না হলে তোর পাপের জন্য আমরা সবাই মারা পড়ব। এ পানি রে, কত পানি, ডুইবা যাইতাছি। আহারে কত পানি, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই পানি, পানি রে, ডুইবা যাইতাছি। আরে পানি, বাঁচাও বাঁচাও। মানিকদা, আরে ওই তো দুজন মানুষ দূরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, জীবিত থাকতে থাকতে ওদেরকে আমাদের বাঁচাতে হবে। তাড়াতাড়ি উঠুন, না হলে বানের জলে একেবারে ভেসে যাবেন। বাবা সৌম্য, তাড়াতাড়ি আমাকে উদ্ধার করো বাবা। এই পানি আমার দিকে রাক্ষসের মতো করে তাকিয়ে আছে, না জানি কখন গিলে খেয়ে ফেলে। বাবা সৌম্য, আমিও অনেক ভয় পাই, আমাদের তাড়াতাড়ি এখান থেকে উদ্ধার করো বাবা, উদ্ধার করো। অহংকার করে কি হয়েছে? এখন নিচু গ্রামের মানুষেরাই আমাদের জীবন বাঁচিয়েছে। মানিক, সৌম্য, আমি ভুল করেছি। নিজের দোষে নিজের পাপ কর্ম ঢাকার জন্য সব সময় নিচু গ্রামের মানুষের ওপর জুলুম করেছি। আজ সেই পাপের শাস্তি আমি পাচ্ছি। ছি ছি, আপনি এসব কি কথা বলছেন? মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আরেকজন মানুষকে বাঁচানো। তাছাড়া চোখের সামনে আমরা কিভাবে দেখব আপনারা ভেসে চলে যাবেন? না 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 না, তা হয় না। আর এখন এসব কথা ছাড়ুন তো। সত্যি বাবা, তোমরা অনেক মহান। আজ আমাদের ভুলের জন্য আমাদের উঁচু গ্রামের অনেক মানুষ মারা গিয়েছে। আমরা অনেক মানুষকে উদ্ধার করে ফেলেছি। যত মানুষ মারা যাবার কথা ছিল তত মানুষ মারা যায়নি। সময় মতো তোমরা না এলে যে কি হতো। আমরা এখন থেকে একে অন্যের বিপদে এভাবে মিলেমিশে থাকব, তাহলে আর কোনো বিপদ আমাদের ছুঁতেও পারবে না। তারপরে উঁচু গ্রাম নিচু গ্রামে সব মানুষ একসাথে ভেলায় ভাসতে লাগলো। যতদিন না জোয়ারের পানি নিজেই নামে ততদিন তারা সবাই একসাথে মিলেমিশে থাকে। তারপর থেকে দুই গ্রামের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আর এভাবেই এই গল্পটি শেষ হয়ে গেল। ছোট দিমুনি, ও ছোট দিমুনি, বাড়িতে আছেন? ও ছোট দিমুনি। আরে কালু যে, আয় বস। এতদিন পর তোর আমার কথা মনে পড়লো বুঝি? না না ছোট দিমুনি, বসবো না। কর্তামশাই আপনাদের জন্য নেমন্ত্রণ পাঠিয়েছেন। বাবা নেমন্তন্ন করেছেন? হঠাৎ নেমন্তন্ন কেন? কাল বড়দিরা শহর থেকে কর্তাদের বাড়িতে বেড়াতে আসবেন, আর আপনারাও তো অনেকদিন যান না, তাই কর্তা আপনাদের সবাইকে অবশ্যই যেতে বলেছেন। বাপের বাড়ি যাই নাকি আর সাথে? আমার কিপ্টে স্বামীটা শ্বশুর বাড়ি যাবার সময় খালি হাতে ঠ্যান ঠ্যান করতে চলে যায়। লজ্জায় তো কাউকে মুখ দেখানোর মতো থাকে না, আমার কান কাটা যায়। কি হলো ছোট দি, কোথায় হারিয়ে গেলে? না কোথাও না, তুই বস, আমি তোর জন্য চা নাস্তা নিয়ে আসছি। না না ছোট দি, আমার হাতে একেবারেই সময় নেই, বাড়ি গিয়ে আমার অনেক কাজ আছে, আমি আসি তাহলে। আরে বস না,
এভাবে খালি মুখে যেতে হয় না। বস বলছি। না না ছোটদি, আরেকদিন বসবো। তোমরা সময় মতো চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। মা, তুমি কার সাথে কথা বলছিলে? কালুর সাথে রে বাবা, তোর নানা দাওয়াত পাঠিয়েছে, কাল আমাদের সবাইকে যেতে বলেছে। ইয়ে, কি মজা কি মজা! নানা বাড়ি যাব, কি মজা কি মজা! আরে বাবা রাজু, কি হয়েছে? বাবা, নানা আমাদের সবাইকে নেমন্ত্রণ করেছে, কাল নানাদের বাড়ি যেতে বলেছে। শ্বশুর বাড়ি? কি যে মজা! কবজি ডুবিয়ে মাংস, পোলাও, কোরমা, আরো কত কি খাবো। কি ব্যাপার? কি গিফটের ঘরে গিফটে কি চিন্তা করছো? কল্পনায় খেয়ালি পোলাও, মাছ মাংস এইসব পাকাচ্ছ? হ্যাঁ গিন্নি, তুমি কি করে বুঝলে? তোমার মতো হার কিপটেকে আমি হাড়ে হাড়ি চিনি। জানিয়ে কল্পনা করছো, সবকিছুই কল্পনাতেই খেও। আরে কল্পনাতে খাবো কেন গিন্নি? শ্বশুর মশাই নেমন্ত্রণ করেছে, এসব তো শ্বশুর বাড়ি গিয়ে খাবো। কি মজা! এখনই মুখে পানি চলে আসছে। অত চিন্তা করে কোনো লাভ নেই। আমি তোমাকে আমার বাপের বাড়িতে নিয়ে যাচ্ছি নে। তোমার বাড়িতে তুমি থাকবে, আমার বাড়ি আমি যাব। কিপটে একটা! কেন কেন কেন? আমার শ্বশুর মশাই তো সবাইকে নেমন্ত্রণ করেছে, তাহলে আমাকে নিয়ে যাবে না কেন? কেন নিয়ে যাব না বুঝতে পারছো না? তোমার স্বভাবের কারণে তোমায় নিয়ে যাব না। এই রাজু, আয় তো, রান্নাঘরে আয়। গিন্নি, কথা শেষ না করেই চলে এলে কেন? কি কথা? আমার কোন স্বভাবের কারণে আমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাবে না? তোমার কিপটে মেয়ে জন্যই তোমাকে নিয়ে যাব না। প্রতিবার এক বাহানা দিয়ে খালি হাতে শ্বশুর বাড়ি চলে যাও। তোমার তো লজ্জা শরম কিছুই নেই। আমার তো আছে, আমার তো কান কাটা যায় সবার সামনে। আরে গিন্নি, নিজের শ্বশুর বাড়ি যাব, তা আবার কি নিতে হবে? সবাই তো নিজেরাই নাকি? এই কিপটে, এই কথা বলতেও তো লজ্জা করে। মানুষের জামাই কত কিছু নিয়ে শ্বশুর বাড়ি যায়, আর আমারটা খালি হাতে ঠ্যান ঠ্যান করতে শ্বশুর বাড়ি চলে যায়। গিন্নি, আমার কথাটা তো শোনো গিন্নি। চুপ, একেবারে চুপ। তোমার মতো কিপটাকে আমি আমার বাপের বাড়ি নিয়ে যাব না, ব্যাস যাব না। না, এবার মনে হচ্ছে কিছু না নিলে শ্বশুর বাড়ির খাবার কপালে জুটবে না। আচ্ছা গিন্নি, এবার শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাব। এবার তুমি খুশি তো? না, মিষ্টি নিলে হবে না। এবার শ্বশুর বাড়ি যাবে ইলিশ মাছ নিয়ে, এর ব্যতিক্রম নেই। যদি ইলিশ মাছ নিতে পারো তবেই যাবে, আর না হলে না। ইলিশ মাছ? কি বলো গিন্নি? ইলিশের দাম তো আগুন আগুন। নিজে খাওয়ার জন্য কখনো কিনলাম না, সেটা আবার শ্বশুর বাড়ি কিনে নিয়ে যেতে হবে। আগুন হোক আর পানি, এবার ইলিশ চাই। যেতে হলে ইলিশ নিতেই হবে। গিন্নি, এমন করে দৌড়াদৌড়ি করছো কেন? এক জায়গায় স্থির হয়ে বসো। এত দৌড়াদৌড়ি করলে তো খিদে লেগে যাবে গো। খিদে লাগবে আমার লাগবে, তাতে তোমার কি? আমারই তো সব। খিদে লাগলেই তো আমার ঘরের খাবারগুলো শেষ করবে। শুনলি রাজু, শুনলি? তোর বাবা আমাকে খাবারের কোটা দিল। কি দেখেছে বাবাই কিপ্টের সঙ্গে বিয়ে দিয়েছিল কে জানে।
আরে না না গিন্নি, আমি তো তোমাকে কিছু বলিনি। শোনো গিন্নি, এখনকার ইলিশ মাছ নাকি ভালো না। শুনলাম এখনকার ইলিশের পেটে নাকি পোকা থাকে, খেতে একটুও ভালো হয় না। পচা ইলিশে বরফ দিয়ে রাখে গো। ইস, পোকাওয়ালা এসেছে। বাজে কথা বলো না। জীবনে একটাও ইলিশ মাছ কিনেছো, তাই বুঝবে কি করে ইলিশের পেটে কি থাকে? কিনিনি তো কি হয়েছে, লোকের মুখে শুনেছি গো। সে তুমি যাই শোনো না কেন, ইলিশ নিতে পারলে তুমি আমার বাপের বাড়ি যাবে, না নিতে পারলে তুমি যাবে না। এটাই আমার শেষ কথা। না, গিন্নি তো এবার ভালোই চটেছে। কি করব? শ্বশুর বাড়ির খাবার তো আর মিস করা যাবে না। কতদিন ভালো মন্দ খাই না। যে করেই হোক একটা বুদ্ধি বের করতেই হবে আমাকে। আরে কিপটার সর্দার, আজ হঠাৎ ইলিশের দোকানে কি মনে কইরা আইছে? কিরে, বেচা কেনা কেমন চলছে? বেচা কেনা তো ভালোই হইতাছে, তা মাছের দোকানে না ঢোকা লোক আজ ইলিশের দোকানে কেমন কইরা আইল? ইলিশ মাছ কিনতে এসেছি। এই, ইলিশের দাম কত রে? দাম হই না কি করবেন, কিনতে পারবেন না? আরে বলো তো দেখি, বলো বলো বলো। ইলিশ তো একেবারে ফ্রেশ, দামও সস্তা, মাত্র ১,৫০০ টাকা। কি বললি? ১,৫০০ টাকা কেজি? এ আমি ইলিশের দাম জিজ্ঞেস করেছি নাকি সোনার দাম জিজ্ঞেস করেছি রে? হ্যাঁ, আমি ইলিশের দামই কইছি। এখন ইলিশের দাম এমনই, কেনেন না তো তাই জানেন না। আরে আমার তো আবার ইলিশের অ্যালার্জি, সেটা তো আমার মাথায় ছিল না। না হলে আজ তোর কাছ থেকে ইলিশই কিনতাম। গায়ে অ্যালার্জি নাকি পকেটে ফাঁকা, টাকা নাই, কোনটা? হ্যাঁ, আরে কি বলিস? টাকা আছে, টাকা আছে। আচ্ছা থাক, আমি গেলাম তাহলে। তোর মতো কিপটা যদি ইলিশ মাছ কিনা খায়, তাইলে ভালো লোক আর যাইব কই? ইলিশ মাছ দেখা বাড়ি গিয়া শুকনা ভাত খাইয়া মন রে সান্ত্বনা দিতে হইব। এই পুঁটি মাছ নেবেন? তাজা তাজা পুঁটি, খুব স্বাদের পুঁটি। পেয়েছি, পুঁটি মাছ কিনে ইলিশ মাছের মতো করে সাজাতে হবে। এই হাবু, একটা তাজা পুঁটি দে তো। আগে টাকা দাও। গতবার টাকা নিয়ে কত তাল বাহানা করেছিলে, আমি কিন্তু ভুলিনি। টাকা নিয়েই এসেছি। বাবা, তোমার মতো হার কিপটে টাকা দিয়ে মাছ কিনেছে, বিশাল ব্যাপার। কাহিনী কি? কোনো গুপ্তধন পেয়েছ নাকি? কি পেয়েছি কি পাইনি সেটা আমি তোকে বলবো কেন? তোর টাকা তুই পেয়েছিস, তাই না? তুই চুপ থাক এখন, বেশি পেঁচাল পারিস না, যত সব। এই তো, এই জায়গায় কেউ নেই। মাছটা তাড়াতাড়ি রং করে ফেলি। এরপর রামু ব্যাগ থেকে পুঁটি মাছটা বের করে। রামু পুঁটির পেটে কালো দাগ টেনে ইলিশের মতো সাজায়। দেখতে বেশ ইলিশ মাছের মতোই মনে হচ্ছিল। রামুর পাশে দাঁড়ানো তার প্রতিবেশী টুকু রামুর এমন কাণ্ড দেখে সে ফিসফিস করে হাসে। এই রামু, কি করছিস? পুঁটিকে ইলিশ মাছ বানাচ্ছিস বুঝি? এই ইলিশ রূপী পুঁটি মাছ কোথায় নিয়ে যাবি রে? আরে টুকু, তুই কোথা থেকে আসলি? দয়া করে কথা কাউকে বলিস না যেন। সে না হয় না বললাম, কিন্তু এই ধোকাটা কাকে দিবি?
সেটা তোকে শুনতে হবে না, শুধু তুই এই কথাটি কাউকে বলিস না। আমি তাহলে গেলাম রে, গেলাম আমি। ও মা, তোমার কি মন খারাপ? তোর বাপ মাছ কিনতে গেছে সেই সকালে, এখনো কোনো খবর নেই। মা, বাবা যে কিপটে, কখনো ইলিশ মাছ কিনে আনবে না। তোমার মনে নেই, মিষ্টি নিতে গেলে সে কত বাহানা করে, আর সেখানে তো ইলিশ মাছ। ইলিশ মাছ সে অনেক দূরের কথা। হ্যাঁ, ঠিকই বলেছিস। চল, আমরাই চলে যাই, কিপ্টেটা এখানে থাকুক একা। গিন্নি, ও গিন্নি, গিন্নি, এই যে দেখো ইলিশ মাছ এনেছি। রাজু, তুইও তাই শুনছিস যেটা আমি শুনছি? তোর কিপ্টে বাপ নাকি ইলিশ মাছ কিনেছে। হ্যাঁ মা, আমিও তো তাই শুনছি, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। এই দেখো গিন্নি, ইলিশ মাছ এনেছি। এবার আর আমাকে কিপ্টে বলতে পারবে না। এই বলে দিলাম, কেমন? এবার এবার চলো চলো, আমরা শ্বশুর বাড়ি যাই, চলো। কই দেখি, সত্যি কি ইলিশ মাছ এনেছো তো? আমার হাতে দাও তো। হাতে দেওয়ার কি আছে, এখান থেকে দেখতে পারছো না? নাও নাও নাও, এবার চলো। মা, আর দেখতে হবে না, চলো তো যাই আমরা। মনে তো হচ্ছে আজ বাবা ইলিশ কিনেছে। কিপ্টে হলেও আজ পকেট থেকে 2 টাকা খসিয়েছে গো। আয় 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 আয়, কি বললি, কি বললি? ও ঠিকই বলেছে, এত তাকানোর কিছু নেই, চলো তো চলো। কি গো গিন্নি, তোমার ওই হার কিপ্টে জামাইটাও কি আসবে নাকি? আহ, নিজের মেয়ের জামাইকে কিপ্টে বলছো? তোমার লজ্জা করছে না বুঝি? কিপ্টেকে কিপ্টে বলবো না তো মহৎ বলবো নাকি? কিপ্টে তো জানোই, তাহলে অমন কিপ্টের সাথে মেয়েকে কেন বিয়ে দিয়েছিলে? আমার মেয়েটার জীবন তো শেষ করে দিয়েছো। আরে, আমি কি জানতাম এমন হার কিপ্টে হবে? সামান্য শ্বশুর বাড়িতেও খালি হাতে চলে আসে। এত কিপ্টের কিপ্টে এসেই কবজি ডুবিয়ে খেতে শুরু করবে। আরে গিন্নি, তোমার কিপ্টে জামাইয়ের হাতে ওটা কি? মনে তো হচ্ছে মাছ। ওই দেখো, আমার জামাইকে সব সময় কিপ্টে বলেছো তো। দেখো দেখো, জামাই মনে হয় মাছ নিয়ে এসেছে। আরে জামাই বাবাজি, কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তা হাতে মাছ কেন? বাবা, আপনার মেয়ে বলল ইলিশ মাছ না নিলে বাপের বাড়ি আসবে না, তাই নিয়ে এলাম আর কি। কিপ্টে, তুই আনবি ইলিশ মাছ? আদৌ এটা ইলিশ মাছ কিনা তাতেই তো আমার সন্দেহ হচ্ছে। আহ জামাই বাবাজি, আবার ইলিশ মাছ কেন এনেছো? এসবের কি দরকার ছিল বলো তো? এসো ভেতরে এসো। জামাই, দাও দাও, মাছটা আমার কাছে দাও, আমি রান্নাঘরে রেখে আসি। আরে, এটা আবার কেমন ইলিশ? দেখে তো মনে হচ্ছে না। না না বাবা, এটা ইলিশ মাছ আমি নিজে দোকান থেকে কিনে এনেছি। বাবা, তোমার জামাই বাজার থেকে কিনে এনেছে। এজন্যই তো সন্দেহ। যাও, রান্নাঘরে রেখে এসো।
হ্যাঁ, যাচ্ছি। হায় হায় গো, হগো শুনছো? দেখে যাও কি গো। কি হলো আবার? জামাইয়ের ইলিশ মাছটা তো পুঁটি মাছ হয়ে গেল। আমি ঠিক জানতাম এটা ইলিশ মাছ না, কিন্তু ইলিশটা যে পুঁটি হবে সেটা বুঝতে পারিনি। কিপ্টের মাথায় বুদ্ধি আছে, পুঁটিকে রং দিয়ে ইলিশ বানিয়েছে। আহারে জামাই আমার, আর কিপটেমি কত করবি রে, কত করবি কিপটেমি। আরে কিপটে, ইলিশ মাছ আনবি না তো ভালো কথা, তা পুঁটি আনতি? এত নাটক করার কি ছিল? রিনা এতক্ষণে সবকিছু পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। ওই কিপটে টাকা বাঁচানোর জন্য সব করতে পারে গো গিন্নি, ও সব করতে পারে। তুমি ঠিকই বলেছ, ব্যাপারটা তো পরে বুঝতে পারলাম। এতদিন জানতাম তুই শুধু কিপটে, কিন্তু আজ জানতে পারলাম তুই ঠকবাজ, তুই মিথ্যাবাদী। আরে গিন্নি, আমি কি করলাম? তোর মতো মিথ্যেবাদী মানুষের সাথে আমি আর একদিনও সংসার করব না। তুই তোর ছেলেকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরে যা, আমি আমার বাপের বাড়িই থাকবো। আরে গিন্নি, কি হয়েছে সেটা তো বলবে। কি বলবো? পুটির গায়ে রং করে ইলিশ বানানোর সময় মনে ছিল না? কিপটেমি করতে করতে তুমি এত নিচে নেমে গেছো, সে তুমি কি করছো সেটা তোমার কোনো জ্ঞানই নেই। সি 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 সি। বাবা, তুমি এটা কেন করলে? নানা নানি তোমার সম্পর্কে কি ভাবলো বলো তো? মা বাবার কাছে আমার মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছো। এই মিথ্যাবাদীকে এখন এখান থেকে চলে যেতে বল রাজু। গিন্নি, অত রাগ করো না, আমার ভুল হয়ে গেছে। আমার অমন করা উচিত হয়নি গিন্নি। ভুল? তোমার সাথে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুমি আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছো। ওগো, রিনা অমন করে কার সাথে চিল্লাপাল্লা করছে? চলো চলো তো গিয়ে দেখি। গিন্নি, আমি কালকেই বাজারে গিয়ে সত্যি সত্যি ইলিশ মাছ কিনে আনবো, তোমাকে কথা দিলাম। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। তুমি যাও এখান থেকে, তোমাকে দেখলেই আমার ভাগ্যের ওপর হাসি পায়। কি রে রিনা, কি হয়েছে? অমন করে চেঁচামেচি করছিস কেন? হাসো, তোমারই কমতি ছিল। আমার জীবনটা নষ্ট করার পেছনে তোমার অবদানই তো সবচেয়ে বেশি। তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম। তুমি তো নিজ হাতেই কিপ্টের সাথে আমায় বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। আহ মা, মাথাটা ঠান্ডা কর। কেন মাথা ঠান্ডা করে কি করব? আজ তোমরা দুজন মিলে যেমন করে আমাদের ওপর হাসছিলে, তেমন সবাই আমাদের দেখলে উপহাস করতে থাকে। এটা এটা কি কোনো জীবন? আরে না রে, আমরা তো। থাক মা থাক, আর মিথ্যে বলতে হবে না, আমি সব নিজের কানেই শুনেছি। শোন মা, রাগের মাথায় আবোল তাবোল বলেছিস, তুই একটু শান্ত হ। মাথা ঠান্ডা হবার কিচ্ছু নেই, আমি ওই কিপ্টের সংসার করব না, ব্যাস। গিন্নি, অমন কথা বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কিপটিমি করব না। আমি সব কিপটিমি ছেড়ে দেব। তুমি মিথ্যাবাদী, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করব না। যাও তো যাও, যাও এখান থেকে। গিন্নি, গিন্নি, অমন করো না গিন্নি। আরে জামাই তো বলছে ও কিপটেমি ছেড়ে দেবে, তাহলে তুই বিশ্বাস করছিস না কেন? কি করে বিশ্বাস করব সে কিপটে কিপটামো ছেড়ে দেবে? তোমার কি প্রমাণ লাগবে বলো?
তুমি তো কিপটেমও ছেড়ে দিয়েছো। তাহলে যাও, এক্ষুনি বাজারে গিয়ে সবচেয়ে বড় ইলিশটা নিয়ে এসো। বড় ইলিশ মাছ? কি হলো, পারবে না তো? সেটা আমি ভালো করেই জানি। না না না, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো, এবার আর কোনো চালাকি ভন্ডামি করবে না, বুঝলে? হুম বুঝেছি। এরপর রামু বাজার থেকে সবচেয়ে বড় ইলিশটা কিনে হাসতে হাসতে ফিরে এলো। মা, এবার খুশি তো? কিপ্টে জামাই রানা ইলিশ খাবে এবার। আরে বড্ড খুশি হয়েছি রে মা, তুই তোর কথা রেখেছিস। কি গো, তোমাদের কি শর্ত হয়েছিল গো? আমি আর রিনা বাজি ধরেছিলাম জামাই ইলিশ মাছ কিনবে কিনা, আর রিনা বলেছিল কিপটাকে দিয়ে ইলিশ মাছ কিনিয়েই ছাড়বে। তোমরা মা মেয়ে পারো বটে। নাও নাও, রান্না শুরু করো। জামাইয়ের টাকায় জীবনে প্রথম কিছু খাবো, আমার যে আর তর সইছে না। এরপর রাতে সবাই মিলে ইলিশ ভাজা দিয়ে মজা করে ভাত খেলো। সবাই মিলে ইলিশ ভাজা খাচ্ছে আর রামুর মনটা খুঁতখুত করছে। ইস, কতগুলো টাকা চাবিয়ে চাবিয়ে খাচ্ছে সবাই। কি জামাই, আবার কি মনে কিপটেমি উকি দিচ্ছে নাকি? না 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 বাবা, তেমন কিছুই নয়। তাই বলে এত বড় চালাকি? বলে না, কয়লা ধুলে ময়লা যায় না, একটু না একটু থেকেই যায়। তোমারও তেমনি আস্তে আস্তেই যাবে। মায়া, মিতু, কিরে তোরা আর জুটবি না নাকি? আর বাইরে কত কাজ বাকি। ওঠ তোরা, হাতে হাতে একটু সাহায্য করবি তো নাকি? দিদি, আই দিদি, শুনছিস না নাকি? হ্যাঁ শুনছি, বল। সকাল সকাল তুই আর মা এমন করে লাগতে গেলি কেন বলতো? মা ডাকছে রে দিদি, ওঠ না, চল যাই। মার মনে হয় কাজ করতে কষ্ট হচ্ছে। ওহ মিঠু, সকাল সকাল একটু ঘুমোতে দে। এই ঠান্ডায় আমি একটু উঠতে পারবো না, তুই যা তো যা। আচ্ছা রে দিদি, তুই ঘুমা, আমি মায়ের কাছে একটু সাহায্য করি কি। এই রে, মিতুটা তো উঠেই গেল। আমি তোর বড় দিদি, আমি কি করে শুয়ে থাকবো? যাই, উঠে যাই। ওহ, শীতে যেন বিছানা থেকে উঠতেই মন চাইছে না। তোর এই শীত আমার মোটেও ভাল লাগে না। খিরে, উঠে এলি? প্রতিদিন সকালে তোদের এত ডাকতে হয় কেন বলতো? জানিস তো আমার একটু ঠান্ডার সমস্যা। একটু সকাল সকাল উঠে আমাকে সাহায্য করতে পারিস তো? এই ঠান্ডায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না মা। চারদিকে দেখো কত কুয়াশা, তুমিও তো একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারো মা। হ্যাঁ, আমি ঘুম থেকে দেরি করে উঠি, আর বাড়ির কাজগুলো ভূতে এসে করুক। তা মায়া কই? ওকে দেখছি না যে। দিদি তো এখনো ঘুমোচ্ছে মা, বললো একটু পরে আসবে। এই তো আমি এসেছি মা, বলো কি কাজ করতে হবে তোমার? ওহ, কি শীত রে বাবা, তো শীত লাগছে। যা তো, সকাল সকাল কল থেকে আমায় একটু জল এনে দে, আমি তাড়াতাড়ি রান্নাটা বসাই। মা, বাবা কোথায়? সকাল সকাল বাবাকে তো দেখছি না। আছে কোথাও, সকাল হলে কি তার খোঁজ মেলে? এর কাজ ওর কাজে ব্যস্ত সে। জানি না মানুষের কাজ করে কি এত শান্তি পায় সে। কি ব্যাপার সবার? সকাল সকাল সবাই আমাকে নিয়ে পড়লে কেন? এমন কনকনে ঠান্ডার ভেতরে কোথায় গিয়েছিলে বাবা? তুমি জানো না, সকাল সকাল তোমাকে দেখতে না পেলে আমার মনটা ভীষণ খারাপ লাগে। জানি তো মা, গিয়েছিলাম একটু খাল পারে। তোর দিনু কাকার মেয়ে, ছোট মেয়েটা জলে পড়ে গিয়েছিল। ঠান্ডার ভেতর কেউ তো জলে নামলো না। শেষে আমি আর তোর দিনু কাকা জলে নেমে মেয়েটিকে খুঁজে বের করলাম। আহারে,
ওইটুকু বাচ্চাটা ওই ঠান্ডা জলের ভেতর পড়ে গিয়েছিল, কতই না কষ্ট পেয়েছে। ওমা, সেদিকে তো আমরা একটু খেয়ালও করিনি। বাবা তো একদম ভিজে। তাড়াতাড়ি ঘরে গিয়ে কাপড়টা পাল্টে এসো বাবা। তুমি পারো বটে, তাড়াতাড়ি ঘরে যাও, না হলে তো ঠান্ডা লেগে যাবে। মায়া ও মিতু পুকুরে গেল জল আনতে। জল নিয়ে ফেরার সময়, দিদি, এই দিদি। হ্যাঁ বল না, কি বলবি মায়া? দিদি, কিসের যেন একটা সুগন্ধ নাকে আসছে, খুব পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পরিচিত তো মনে হবেই। এটা ইলিশ মাছের সুগন্ধ রে। মনে হয় শিবুদের বাড়ি ইলিশ মাছ রান্না হচ্ছে। আহ, কি সুন্দর মাছের সুগন্ধ! যদি গন্ধই এত সুন্দর হয়, না জানি সেই মাছ খেতে কত সুন্দর। এত সুগন্ধ নিতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চল, মা আমাদের জন্য অপেক্ষা করছে মনে হয়। কিছু সময় পরই তারা দুবোন বাড়ি ফিরে এলো। তোরা এসেছিস? মা, মায়া, মিতু, তোরা সবজিগুলো একটু কেটে দে, রান্না শেষ হলে তোর বাবা খেয়ে তবেই মাঠে যাবে। হ্যাঁ ঠিক আছে মা, দাও। মিতু, তুই ঘরগুলো গুছিয়ে রাখ, বাসি বিছানা পড়ে আছে। গিন্নি, ও গিন্নি, রান্না কি হলো তোমার? গিন্নি। না গো, আর একটু বসো, এক্ষুনি হয়ে যাবে। আরে না না, আর বসতে পারবো না। সকাল সকাল গিয়ে পটলের ফুল ছোঁয়াতে হবে। তুমি মায়া মিতুকে নিয়ে খাবার পাঠিও, কেমন? আচ্ছা বেশ, তবে আর একটু অপেক্ষা করলে কিন্তু খাবারটা খেয়ে যেতে পারতে। মেয়ে দুটো সকাল থেকেই কাজ করেই চলেছে। থাক মা, আমি আর দিদি খাবার নিয়ে যাব। বাবা, তুমি চলে যাও। কাল সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস রে মা, কাল সকাল সকাল একটু গুঁড়াগুলো কুটে নেব। কি মজা, কি মজা! গুঁড়ো কুটে কি আমাদের রসের পিঠা বানিয়ে খাওয়াবে মা? এই শীতে তো আমরা এখনো রসের পিঠা খাইনি। হ্যাঁ রে, বানাবো রে মা। আগে গুঁড়োগুলো কোটা শেষ হোক, তারপর রসের পিঠা বানিয়ে খাওয়াবো। শুধু রসের পিঠা না মা, শীতে সব রকমের পিঠা খাওয়াতে হবে কিন্তু। খাওয়াবো রে মা, খাওয়াবো। তোরা শুধু সকাল সকাল উঠে পড়িস। মা, আমাদের কি ইলিশ মাছও খাওয়াবে? না রে মা, ইলিশ মাছ কোথা থেকে খাওয়াবো? তোর বাবা বলেছিল শহরে শীতের সবজিগুলো বিক্রি করতে নিয়ে যাবে। যদি সবজিগুলো বিক্রি হয়ে যায়, তবে বলবো শহর থেকে একটা বড় মাছ কিনে আনতে। ইলিশ মাছের তো অনেক দাম রে বোন, তুই ইলিশ খেতে চাইছিস কেন? জানিস না আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করে। আমার ইলিশ খেতে খুব ভালো লাগে। শীতের এই সকালবেলা ইলিশ মাছের ঝোল আর গরম গরম ভাত খেতে খুব মজা লাগে। রাঙা ঠাম্মার বাড়িতে গ্যাসে প্রচুর খেয়েছিলাম না, খুব মজা লেগেছিল। নে হয়েছে, তোর বাবাকে বলবো যদি টাকা থাকে তবে অবশ্যই নিয়ে আসবে। আমার রান্না হয়েছে, খেয়ে তোর বাবার জন্য কটা খাবার দিয়ায়। আর আমি একটু তোর রাঙা ঠাম্মার বাড়িতে যাচ্ছি। এত সকাল সকাল রাঙা ঠাম্মার বাড়িতে কেন গো মা? শুনলাম তোর ঠাম্মার নাকি জ্বর ঠান্ডা লেগেছে, একটু জ্বরের ওষুধটা দিয়ে আসি। বয়স হয়েছে, যদি একটা কিছু হয়ে যায়, তার তো দুকুলে কেউ নেই আমরা ছাড়া। ঠিক আছে মা, আমরা একাই খেয়ে নিচ্ছি। তুমি ঠাম্মার জন্য কটা ভাত আর ওষুধ নিয়ে খাইয়ে এসো। কিছু সময় পর রমা বুড়ির জন্য খাবার ও ওষুধ নিয়ে এসে দেখে বুড়ি জ্বরে অচেতন হয়ে আছে। মাথাটা বড্ড ধরেছে, আমি মনে হয় আর বাঁচবো না রে। আমার সময় মনে হয় সেই শুয়ে এসেছে। ইস, জ্বরে যে গাটা একদম পুড়ে যাচ্ছে। বুড়িমা, ও বুড়িমা, কে কে ডাকে আমায়? বৌমা নাকি? হ্যাঁ গো বুড়িমা, আমি। ইস, জ্বরের সাথে কাশিটাও বেড়েছে দেখছি। ওগো বুড়িমা, তুমি ওঠো, উঠে চারটে খেয়ে ওষুধটা খাও দেখি। না 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 না, আমি কিছুই খাবো না রে। আমার মুখটা একদম তেতো হয়ে আছে রে মা,
ও, কি শীত! শীত তো লাগবেই, গায়ে যে ভীষণ জ্বর। তোমার গায়ে আরেকটা লেপ দিয়ে দি, কি বলো? তা দিলে তো মন্দ হয় না, দে। নাও, এবার হয়েছে। এখন ঠান্ডা কিছুটা কম লাগছে। এবার হা করো, আমি তোমায় খাইয়ে দিই, তোমার উঠতে হবে না। একটু পরেই তোমার জ্বরটা নেমে যাবে। দুপুরে মায়া মিতুকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দেব। এখানে এই ওষুধগুলো থাকলো, খাবারের পর খেয়ে নেবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি গেলাম গো বুড়িমা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। যদি সময় পাই তবে এর ভেতর এসে তোমায় আরেকটু দেখে যাব। বোন, তুই গুঁড়ো কেটে দে, আমি আর মা পাড়াই, তাহলে তোর বেশি কষ্ট হবে না। ঠিক আছে দিদি, একটু পরে আমি ঠেকি পারাবো, তুই টুকিস। সবাই মিলেমিশে কাজ করলে দেখবি কষ্ট কম হবে। সত্যি, আমার মেয়ে দুটো খুব লক্ষ্মী। মায়ের কষ্ট তারা একে অপরের ভেতর সব সময় ভাগ করে নেয়। সেদিন তারা কুড়ো কুটে শেষ করে রাতে দু বোনের বায়নায় রমা পিঠা বানাতে গেল। মা, আমি কিন্তু সব গুছিয়ে দিয়েছি, তুমি এবার তাড়াতাড়ি পিঠাগুলো বানাও দেখি। বললাম গুঁড়াগুলো শুকিয়ে তারপর পিঠা করে দেব, তা না দু বোন একেবারে উঠে পড়ে লাগলি। শুধু কিন্তু দুই বোন না, আমিও আছি। এমন ঠান্ডা ঠান্ডার ভেতরে পিঠা খাবার মজাই আলাদা। শেষে তুমিও শুরু করলে? ঠিক আছে, সবাই বসো এখানে, আমি পিঠা ভেজে দিচ্ছি, তোমরা গরম গরম খেয়ে নিও। রমা পিঠা ভাজতে লাগলো আর তারা খেতে লাগলো। হঠাৎ করে রমার ইলিশ মাছের কথা মনে পড়ে গেল। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলো, কিছু বলবে নাকি গিন্নি? বলছিলাম যে মেয়েদের জন্য একটা ইলিশ মাছ আনবে, তাদের খুব ইচ্ছে হয়েছে এই শীতে গরম গরম ভাতের সাথে ইলিশ খেতে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমিও মনে মনে একবার ভেবেছিলাম। আমার মেয়েরা শীতে ইলিশ খেতে খুব ভালোবাসে। অবশ্যই এখন একটু ইলিশের দাম বেশি, তবে সমস্যা নেই, কিনে আনবো আমি। কি মজা, কি মজা! কবে আনবে বাবা? ও বাবা, কালই আনো না। না রে মা, কালকের ভেতরে তো পারবো না। কাল সবজিগুলো উঠিয়ে শহরে নিয়ে যাব। সবজি বিক্রি করে শহর থেকে ফেরার সময় তোদের জন্য বড় দেখে একটা ইলিশ আনবো রে। ইয়ে, ইলিশ ভাজা! আমি ইলিশ ভাজা খাবো। বাবা, বাবা তুমি খুব ভালো। শুধু বাবা ভালো না রে বোন, আমাদের বাবা মা দুজনই ভালো। তোমরা এত ভালো কেন বাবা মা? শোনো মেয়ের কথা, আমার মেয়ে দুটো খুব লক্ষ্মী, তাই আমার ভালো। পরের দিন সকালে রঘু সবজি বিক্রির জন্য শহরে চলে গেল। এদিকে রমা তার সংসারের সব কাজ গুছিয়ে মায়া ও মিতুকে বলল, মায়া, মিতু, কই রে তোরা? এই মায়া! এই তো মা, এভাবে চিৎকার করছো কেন? সে কখন থেকে তোদের ডেকেই চলেছি, সেদিকে কোনো খেয়াল আছে তোদের? হ্যাঁ আছে তো, এই তো আমরা সাথে সাথেই চলে এলাম। এবার বলো দেখি, কি করতে হবে তাড়াতাড়ি বলো না। তোর রাঙা ঠাম্মার জন্য কটা পিঠা দিয়ায়। বেচারি সকালে ঠান্ডা ভাত খেতেই চায় না, এত বেলা হলো, মনে হয় বেচারি এখনো না খেয়ে আছে। আচ্ছা মা, ঠাম্মা তো অনেক বয়স হয়েছে, একা একা কত কষ্ট হয়, তাকে আমাদের সাথে রাখতে পারো না? এই কথা কতবার করে বলেছি, তার কি কোনো হিসেব আছে? উনি তো আসতেই রাজি হয় না, বলে এখানে তার পুরনো স্মৃতি মিশে আছে। ঠাম্মার না একটা ছেলে ছিল মা, সে কোথায়? সে তো একটা আস্ত মানুষ, বড় চাকরি পেয়ে শহরের কোন ধনী পরিবারের মেয়েকে বিয়ে করেছে, সেখানেই থেকে গেছে। মায়ের খোঁজ খবর নেবার সময় আছে তার? সে তো এখন শহুরে বাবু। ইস, মানুষ কত নিষ্ঠুর হলে নিজের মাকে ভুলে যেতে পারে। আরো তো শুনেছি ঠাম্মা ছোট্ট থেকে তার ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছে। হ্যাঁ রে মা, তোর ঠাম্মা নিজের ছেলেকে খুব যত্ন করে মানুষ করেছে। ছোটবেলায় যখন তার বাবা মারা যায়, সে তখন থেকে ছেলেটাকে কষ্ট করে মানুষ করেছে। আর শেষে কিনা, বাদ দে বাদ দে ওসব কথা। যা তো,
তোরা তাড়াতাড়ি গিয়ে খাবারটা দিয়ে আয়। তারা দু বোন বুড়ির কাছে গিয়ে খাবারটা দিতেই বুড়ির চোখ দিয়ে জল বেয়ে পড়ল। কি গো ঠাম্মা, তোমার চোখে জল কেন? খুশিতে রে দিদি ভাই, খুশিতে। তোর মা বড্ড ভালো রে দিদি ভাই, আমার কত খেয়াল করে, নিজের মায়ের মতোই। তুমিও তো খুব ভালো গো ঠাম্মা। নাও দেখি কটা পিঠা খেয়ে নাও। মা বলেছে তোমাকে বেশি সময় খালি পেটে না থাকতে। তোরাও হয়েছিস তোদের মায়ের মতো। খুব ভালো, নতুন গুড়ের পিঠা, ভারী মজা হয়েছে খেতে। জানো ঠাম্মা, বাবা শহরে গেছে সবজি বিক্রি করতে। বাবা বলেছে শহর থেকে ফেরার সময় আমাদের জন্য বড় দেখে একটা ইলিশ আনবে। তাই নাকি? হ্যাঁ গো ঠাম্মা, আমার তো ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। আর এই শীতের সময় আরো বেশি ভালো লাগে। সকালে গরম ভাত আর ইলিশ ঝোল। তোর তো এখনই জিভে জল চলে এলো রে, পাগলি মেয়ে। কি রে, তোরা দাঁড়িয়ে কেন? বস এখানে। না গো ঠাম্মা, এখন আর বসবো না। মায়ের সাথে কাজে একটু সাহায্য করতে হবে তো। মা মনে হয় এত সময় একা একা সব কাপড় ধুতে গেছে। বেশ বেশ, যা তাহলে। শোন, তোদের এই বাটিটা নিয়ে যা। এখানে বেশ কিছু টাকা আছে। আমার তো আর টাকা লাগবে না। টাকা জমিও বা আর কি করব, আর কার জন্যই বা জমাবো। আমি বরং আজ মায়া মিঠুর জন্যে হাটের সব থেকে বড় ইলিশ মাছ কিনবো। আজ বড় ঠান্ডা পড়েছে, তা দেখি এমন সকাল সকালে হাটে একদম টাটকা মাছ পাওয়া যাবে। বুড়ি মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মাছের হাটে চলে এলো। কোথা থেকে নিই মাছ? তেমন কোনো ভালো মাছও তো পছন্দ হচ্ছে না। ওই যে ওই দোকানের মাছগুলো তো বেশ বড়, ওখানে গিয়ে দেখি। কি গো বুড়িমা, মাছ নেবে নাকি? এমন ভাবে দাঁড়িয়ে পড়লে যে গাছের সামনে। হ্যাঁ রে বাবা, মাছ তো নেব। এখান থেকে সবচেয়ে বড় মাছটি আমায় দাও দেখি। এটা কিন্তু পদ্মার একদম টাটকা খাঁটি ইলিশ, দাম কিন্তু অনেক। দাম নিয়েও তো চিন্তা করতে হবে না রে বাছা, তুমি শুধু সব থেকে বড় মাছটি দাও। নাও গো বুড়িমা, 2 কেজি 700 গ্রাম হয়েছে। এই মাছটি সব থেকে বড়, দাম কিন্তু 80 টাকা। নাও বাবা, তোমার টাকা নাও। দেখে নাও, ঠিক 80 টাকাই আছে কিন্তু। বুড়ি মাছটি নিয়ে খুশি মনে মায়া ও মিতুদের বাড়ি এলো। মায়া, মিতু, দিদি ভাইয়েরা কই তোরা? ও মায়া, আরে তোদের ঠাম্মার গলা না? হ্যাঁ মা, মনে হয় ঠাম্মাই এসেছে। মায়া রে, মিতু, ও মিতু। ও ঠাম্মা, আমরা তো রান্না করে, এইখানে এসো। এই যে তোরা সব এখানে, ধর দেখি মাছটা ধর। ও মা, ইলিশ মাছ! ঠাম্মা, এত বড় ইলিশ কাদের গো? কাদের আবার? তোদের। তোদের দু বোনের জন্য ইলিশ এনেছি রে, একদম টাটকা ইলিশ। কি মজা, কি মজা! এখনো তো সকালের রান্নাটা হয়নি। তুমি ইলিশ মাছের ঝোল করো না মা, খুব মজা হবে। দেখেছো মা, মাছটি আমার মতো বড়। বুড়িমা, এসবের কি দরকার ছিল? এত টাকার মাছের কি কোনো দরকার ছিল?
এত টাকা তুমি কোথায় পেলে? এটা কিন্তু খুব খারাপ হয়েছে বুড়িমা। না রে মা, এটাই ভালো হয়েছে। তোরা ছাড়া আমার আর আপন বলতে কে আছে? টাকাগুলো জমিয়েছিলাম, তাই ভাবছিলাম দিদি ভাইদের জন্য একটা ইলিশ মাছ কিনি। শীতের সকালে ঠান্ডা ঠান্ডায় ইলিশ খেতে বেশ মজা। এত কষ্ট করে হাটে যাবার কি দরকার ছিল? তুমি এমনিতেই তো কদিন ধরে অসুস্থ। আগে বসো, একটু বসো দেখি। বসছি পরে, তুই আগে মাছের ঝোলটি কর দেখি। আজ সবাই মিলে একসাথে বসে খাবার খাবো। রমা মাছটি কেটে ধুয়ে রান্না বসালো। রান্না শেষে তারা সবাই একসাথে খাবার খেতে বসলো। মাছের ঝোলটি খুব সুস্বাদু হয়েছে মা। বাবা থাকলেও খুব ভালো হতো। এত বড় ইলিশ মাছের ঝোল বাবা খেতে পারবে না। কে বলেছে খেতে পারবো না? আমিও তোমাদের সাথে ইলিশের ঝোল দিয়ে গরম ভাত খাবো। বাবা, তুমি এত বড় মাছ, তুমিও ইলিশ মাছ এনেছো? আনবো বলেছিলাম, এনেছি। অবাক হবার কি আছে? কাল সকালে এই ইলিশটা ঝোল হবে, আর সবাই একসাথে খাওয়া হবে, কেমন? বসে পড়ো বাবা, বসে পড়ো। কে দেখো না, আজ ইলিশ ঝোল থেকে মুখ ফেরাতে পারবে না। শীতের সকালে রোজ রোজ ইলিশ ঝোল, কি মজা। তাহলে তোরা থাক, এবার আমি যাই। ও ঠাম্মা, তুমি আজ আমাদের সাথেই থাকো না গো। আজ আমাদের গল্প বলে ঘুম পাড়াবে। বুড়িমা, বলেছিলাম যে তোমার আর বাড়ি যেতে হবে না, তুমি বরং আমাদের সাথেই থেকে যাও। হ্যাঁ গো বুড়িমা, রোজ রোজ এমন অসুস্থ হও, থেকে যাও না আমাদের সাথে। আমার মেয়ে দুটো খুব খুশি হবে। কি গো, থাকবে না? এতদিন যাদের আশায় ছিলাম, তারা তো আমাকে আর কখনো মনে হয় খুঁজবে না। আজ থেকে ওদের আশা বাদ দিলাম। আজ থেকে আমি তোদের সাথেই থাকবো রে দিদি ভাইয়েরা। আজ থেকে আর চোখের জল নয় ঠাম্মা, আজ থেকে তোমাকে আমরা সব সময় হাসি খুশি দেখতে চাই। আজ থেকে আর চোখে জল নয় ঠাম্মা, আজ থেকে তোমায় সব সময় হাসি খুশি দেখতে চাই। হাসবো রে দিদি ভাই, আজ থেকে আমি আবার নতুন করে হাসবো।